আজকে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা প্রোগ্রামিং সমস্যা 2। 52 সমস্যা বই থেকে দেয়া, জোড় বিজোড় 2, প্রবলেম সেটার দিমিক কম্পিউটিং। যাই হোক, তো সমস্যার বিবরণে জাস্ট দেয়া আছে কোনো একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেটি জোড় নাকি বিজোড় সেটা বের করতে হবে। আমরা যদি প্রশ্নের শুধুমাত্র এই অংশটুকুই পড়ে থাকি তাহলে ইতোমধ্যেই মনে হচ্ছে যে এটা খুবই ইজি একটা প্রবলেম। তাহলে এত ছোট একটা প্রবলেম নিয়ে ভিডিওটা এত দীর্ঘায়িত করার মানেটা কি? আমাদের এই ধারণাটা একটু চেঞ্জ হয়ে যাবে পরবর্তী স্টেপগুলোতে। প্রবলেমটা হ্যাঁ আসলে ইজি প্রবলেম, বাট এখানে হালকা কিছু লুপহোল আছে। পরের স্টেটমেন্টে চাই। ইনপুট। ইনপুটের ক্ষেত্রে বলা আছে প্রথম লাইনে একটি সংখ্যা দেওয়া থাকবে টি, এবং টি এর রেঞ্জও দেওয়া আছে। টি এর ভ্যালুটা বিলং করবে 1 to 100, মানে টি এর ভ্যালুটা হবে 1 এর সমান অথবা 1 থেকে বড় এবং 100 এর সমান অথবা 100 থেকে ছোট। টেস্ট কেস। তো পরবর্তীতে এই টি সংখ্যক লাইনে একটি করে অঋণাত্মক নন নেগেটিভ পূর্ণ সংখ্যা n দেওয়া থাকবে। আর এখানে আরেকটা কথা বলে দেয়া আছে, একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে। এখানে এই জিনিসটাই একটু ডিফারেন্ট ইস্যু। আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমে টেস্ট কেসের কথা বলা আছে 1 থেকে 100 পর্যন্ত হতে পারে। এটা খুবই সিম্পল, এটা তেমন আহামরি কোনো ইস্যু না। আমরা সিম্পল একটা ফর লুপও চালাতে পারি, হোয়াইল লুপও চালাতে পারি, কাজ করবে। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে একটা সংখ্যায় 100টি ডিজিট থাকতে পারে, মানে একটা সংখ্যা জুড়ে টোটাল 100টা ডিজিট থাকতে পারে। আমাদের প্রবলেমটা হচ্ছে এখানেই। আচ্ছা, আমি পরের অংশটুকু পড়ে যাই, তারপর আমি এ ব্যাপারে আসছি। আউটপুট সিম্পল, প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য সংখ্যাটা যদি জোড় হয় তাহলে ইভেন, আর বেজোড় হলো অড, এটা প্রিন্ট করতে হবে। এই এতটুকুই কাজ, এর বাইরে কোনো কাজ নেই, সম্পূর্ণই সিম্পল। শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে এইখানে আমাদের এখানে খেয়াল রাখতে হবে একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে। এবার এ ব্যাপারে কিছু কথা বলা যাক। এই প্রবলেমটি আগের সমস্যা, প্রোগ্রামিং সমস্যা 1, মোস্ট প্রবলি জোড় বিজোড় 1, ওটার সেম অ্যান্সারটা যদি আমরা জমা দেই, সাবমিট করি, তাহলে একটা এরর আসবে। কেন এরর আসবে? কারণ হচ্ছে আমি যেটা বললাম, আগেরটার সাথে এটার মেইন ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, যে একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে। আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ এটার সলিউশন অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, এটা সলভ করার ক্ষেত্রে আমাদের মাথায় প্রথমেই আসতে পারে যে ফর দ্য টেস্ট কেস, আই মিন টি, এটা আমরা ইন্টিজার নিব। খুবই সিম্পল, টি এর ভ্যালুর রেঞ্জ যেহেতু দেওয়া আছে 1 থেকে 100-র মধ্যে, আমি ইন্টিজার দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে পরেরটার জন্য কি করব। এন এর জন্য আমি কি করব? এন তো হচ্ছে প্রতি টেস্ট কেসে আমি যে ভ্যালুটা নিব। আমার এখানে কন্ডিশন দেয়া আছে যে এনে 100টা ডিজিট থাকতে পারে। আচ্ছা, আমরা কি ইন্টিজার দিব? ব্যাপারটা একটু এভাবে চিন্তা করি। ইন্টিজার, যেটাকে আমরা সংক্ষেপে ইন্ট লিখি, ইন্টিজার হচ্ছে 32 বিট। 32 বিট মানে কি? 32 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 এতটি সংখ্যা রাখা যায়। 2 টু দি পাওয়ার 32, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 2 টু দি পাওয়ার 32, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা এই ভ্যালুটা আউটপুটে পাবো, 4294967296। আচ্ছা, এটা তো একটা সংখ্যা, তাই না? এই সংখ্যার মধ্যে কয়টা ডিজিট আছে সেটা একটু আমরা কাউন্ট করে দেখি। একটা, আমি অন্য কালার দেই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তার মানে আমি দেখছি আমি যদি ইন্টিজার ইউজ করি তাহলে একটা সংখ্যায় আমি সর্বোচ্চ 10টি ডিজিট নিয়ে কাজ করতে পারবো। কিন্তু আমার প্রশ্নে বলা আছে আমাকে সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে। সো আমার কোডটা এমনভাবে লিখতে হবে যেন সে 100টা ডিজিটের সংখ্যাগুলো হোল্ড করতে পারে।
এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টিজার আমরা ইউজ করতে পারছি না। কেন পারছি না? কারণ আমি শুধু ইন্টিজার নিলে সেখানে একটা সংখ্যায় সর্বোচ্চ 10টি ডিজিট নিতে পারবো। একটা সংখ্যার জন্য সর্বোচ্চ 10টি ডিজিট নিতে পারবো। তো এখন আমাদের পরবর্তী প্রসিজারটা কিরকম হতে পারে? আচ্ছা, কেউ কেউ মনে করতে পারে আমরা সাইন্ড ইন্টিজার নেই। সাইন্ড ইন্টিজার নেই। সাইন্ড ইন্টিজার মানে এখানে যদি আমি ঋণাত্মক ধনাত্মক মানে পজিটিভ নেগেটিভ উভয় ধরনের সংখ্যাই রাখি, তাহলে আমি কতটুকু রাখতে পারবো? আচ্ছা, সাইন্ড ইন্টিজার মানে হচ্ছে এক কথায় যদি আমি বলতে যাই, -2^31 থেকে 2^31 -1, এটা হচ্ছে রেঞ্জ। মানে আমি যদি এটাকে একটু এভাবে লিখি, তাহলে এভাবে বলা যায় -2^31 থেকে পজিটিভ 2^31 -1 পর্যন্ত সংখ্যা রাখতে পারবো। তো এর আগে যেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলাম, এটারও ক্যালকুলেশন করে দেখি প্রতি সংখ্যায় কয়টা ডিজিট থাকছে। ওয়েল, -2^31 এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আসে -2^31। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই বা কোনো কোথাও ক্যালকুলেশন করি, তাহলে আমি রেজাল্ট পাবো -2147483648। আর এটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই 2^31 -1, তাহলে আমার রেজাল্টটা আসবে তাহলে আমার রেজাল্ট আসবে 2147483647। আচ্ছা, যেহেতু সাইন ইন্টিজার, -0 আর হচ্ছে পজিটিভ এই অংশটা আসবে। তার মানে আমি এই পুরো সংখ্যাটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? টোটাল কয়টি সংখ্যা আমি রাখতে পারছি? টোটাল আমি রাখতে পারছি, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এরকম আসছে। এই পুরোটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার রেজাল্ট আসছে এরকম 2147483648। আচ্ছা, এখানে টোটাল কয়টা ডিজিট আছে সেটা যদি আমি কাউন্ট করি, তাহলে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে সাইন্ড ইন্টিজার নিলেও আমি একটা সংখ্যায় সর্বোচ্চ 10টি ডিজিট নিয়ে কাজ করতে পারছি, তাই না? কিন্তু আমি যদি এটা সলভ করতে চাই তাহলে আমাকে n এর মধ্যে সর্বোচ্চ ডিজিট সংখ্যা, মানে একটা সংখ্যায় সর্বোচ্চ 100টি ডিজিট নিয়েও আমার কাজ করতে হতে পারে। সো আমার কোডটা এমনভাবে করতে হবে যেন প্রতি সংখ্যায় 100টা ডিজিট পর্যন্ত সে ইনপুট হিসেবে নিতে পারে। তার মানে আমি ক্লিয়ারলি বলতে পারছি যে আমি এখানে সাইন্ড ইন্টিজারও ব্যবহার করতে পারবো না। এই সাইন্ড ইন্টিজার আর আনসাইন্ড সাইন্ড ইন্টিজার আর আনসাইন্ড ইন্টিজার নিয়ে একটা চার্ট, আর ইন্টিজার নিয়েও একটা চার্ট আমি যেটুকু এখানে ডেসক্রাইব করলাম সেটার একটা চার্ট আমি ইনক্লুড করে দিব যেন দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমি ইন্টিজার নিয়ে কথা বললাম, সাইন্ড ইন্টিজার নিয়ে কথা বললাম। তো এখন আনসাইন্ড ইন্টিজার নিয়েও একটু কথা বলি। আমরা যদি আনসাইন্ড ইন্টিজার ইউজ করি তাহলে কি হবে? আমরা যদি আনসাইন্ড ইন্টিজার ইউজ করি তাহলে 0 থেকে আমরা যদি আনসাইন্ড ইন্টিজার ব্যবহার করি তাহলে 0 থেকে
4294967295 পর্যন্ত সংখ্যা রাখতে পারবো। এখানে কয়টা ডিজিট হচ্ছে, যে কয়টা ডিজিট থাকুক না কেন আমরা দেখেই বুঝতে পারছি এটা কোনোভাবেই তো 100টা ডিজিট থাকছে না এখানে। মানে আমি আনসাইন্ড ইন্টিজার দিয়েও আমার এই কাজটি সম্পন্ন করতে পারছি না যে একটি সংখ্যা 100টি ডিজিট পর্যন্ত রাখতে পারবো। আরো অপশন আছে আমাদের হাতে, লং ইন্টিজার। তো আমি এটা না লিখে আমি সিম্পলি বলে দিচ্ছি, যদি আমরা লং ইন্টিজার ব্যবহার করি, এটা হচ্ছে 64 বিট। তো এটাও যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখতে পারবো যে একটা সংখ্যায় 19টা ডিজিটের বেশি আমি নিতে পারছি না। কিন্তু আমার প্রশ্নে বলা আছে যে আমাকে 100টা ডিজিট নিয়ে কাজ করতে হবে এক্ষেত্রে। সো এক্ষেত্রে কি করব? সিম্পলি হয়তো অনেকের মাথায় চলে আসছে সলিউশনটা কি হতে পারে। আমি সিম্পলি অ্যারে নিয়ে কাজ করব। তো অ্যারে নিয়ে কাজ করার সময় আমাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। সেই ব্যাপারগুলো আমি যখন কোড করব তখন আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দিব। সলভ করার আগে ইনপুট আর আউটপুটের ব্যাপারটা আরেকবার দেখিয়ে দিলাম। স্যাম্পল ইনপুট আউটপুট এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমি এটা আপাতত সি প্রোগ্রামে সলভ করব, বাট সমস্যা নেই, লজিক তো একই, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও একইভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রথমে আমি আমার হেডারটা ইনপুট করে দিব। ওকে, তারপরে আমার একটা মেইন ফাংশন লাগবে। মেইন ফাংশনের ভিতরে আমার কোড এক্সিকিউট শুরু হবে। তো এখানে যেটা টি বলেছে আমি সেটাকে আমার ইচ্ছা মতো অন্য ভ্যারিয়েবলও দিতে পারি, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমার ক্যাপিটাল টিটা তো এখানে টেস্ট কেস হিসেবে কাজ করছে, আমি টেস্ট কেস নামে একটা ভ্যারিয়েবল নেই, টেস্ট কেস। আমি ফর লুপ ইউজ করব টেস্ট কেসের ক্ষেত্রে, এই জন্য আমি আই নিলাম। আমাকে এখানে বলা আছে যে একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে। যেহেতু 100টা ডিজিট থাকতে পারে আর আমি এই 100টা ডিজিটের ব্যাপারটাকে একটা অ্যারে দিয়ে হ্যান্ডেল করব, সো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে দিই। চার এন দিলাম অ্যারের নেম। আর যেহেতু 100টা ডিজিট থাকতে পারবে এই অ্যারেতে, তাই আমি অ্যারের সাইজটা দিয়ে দিলাম 101। এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে টেস্ট কেসটা নেওয়া। সো আমি স্ক্যানএফ দিব। স্ক্যানএফ এর মধ্যে %d, টেস্ট কেস নিব। এখন আমি একটা লুপ নিব, ফর লুপ নিব। তো ফর লুপের মধ্যে আমি যেটা করব, লুপটা চলতে থাকবে যতক্ষণ না তার টেস্ট কেস পর্যন্ত সবকটা ভ্যালু নেওয়া শেষ হয়। ফর লুপ, তো ইনিশিয়ালাইজ করছি 1 থেকে। লুপটা চলবে যতক্ষণ না আমার টেস্ট কেসটা শেষ হচ্ছে, আর ইনক্রিমেন্ট হবে এক এক করে। আচ্ছা, এখন এই লুপের ভিতরে আমি বাকি কাজগুলো করব। তো আমি টেস্ট কেস দিলাম। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই টেস্ট কেস ওয়াইজ প্রতিবার একটা একটা করে ইনপুট নেওয়া, সংখ্যা ইনপুট নেওয়া ইউজারের কাছ থেকে। তো আমি যেহেতু অ্যারেতে ইনপুট নেব, তাই আমি স্ক্যানএফ দিচ্ছি। স্ক্যানএফ পার্সেন্টেজ, যেহেতু আমি স্ট্রিং হিসেবে ইনপুটটা নেব প্রত্যেকটা সংখ্যা, এবং এটাকে আমি অ্যাসাইন করব এন ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা, তো আমি তো টেস্ট কেস নিলাম, এই যে এখানে টেস্ট কেস। তারপর হচ্ছে ফর লুপের মধ্যে টেস্ট কেস পর্যন্ত ভ্যালুগুলো নিচ্ছি, এক একটা সংখ্যাকে আমি স্ট্রিং হিসেবে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে স্ট্রিংটার সাইজটা আমি বের করব। স্ট্রিং এর সাইজ অবশ্যই ইন্টিজার হবে। তো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি লেন্থ নামে, ইন্টিজার লেন্থ। এবং এখানে আমি স্ট্রিং লেন ইউজ করব n। আমার স্ট্রিং এর লেন্থটা আমি এখানে বের করে নিলাম এবং লেন্থ এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, তো যেহেতু আমরা বুঝতে পারছি যে আমার প্রশ্নে বলা আছে একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে, 100 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা পুরোটা অ্যানালাইসিস করে জোড় বিজোড় আইডেন্টিফাই করা, এটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার হতে পারে, কারণ 100 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা এটা কিন্তু বেশ বড়সড় একটা ব্যাপার। তো এই জিনিসটাকে আমরা সিম্পলি চিন্তা করতে পারি এভাবে, একটা সংখ্যা
এর সর্বশেষ ডিজিটটা যদি জোড় হয় তার মানে পুরো সংখ্যাটা জোড়, আর সর্বশেষ ডিজিট যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটাই বিজোড়। আমরা এক্স্যাক্টলি সেম লজিকটা এখানে ইউজ করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমার স্ট্রিং এর সর্বশেষ ডিজিট, মানে আমি যে সংখ্যাটা আমি এখানে নিচ্ছি সেই সংখ্যার সর্বশেষ ডিজিটটা আলাদা করতে হবে, তারপর আমি চেক করব যে সেই ডিজিটটা জোড় নাকি বিজোড়। সিম্পল। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমার সংখ্যাগুলো কিন্তু আসলে ডিজিট, এক একটা ডিজিট, স্ট্রিং না। কিন্তু যেহেতু একটা সংখ্যায় সর্বোচ্চ 100টা ডিজিট থাকতে পারে, শুধুমাত্র সেই কারণে আমি এটা স্ট্রিং হিসেবে নিয়েছি এবং স্ট্রিং হিসেবে কাজ করছি। এখন একটা স্ট্রিং এর মধ্যে সেই স্ট্রিংটার সর্বশেষ পার্টটা ইন্টিজারে বের করা ব্যাপারটা একটু অন্যরকম। অন্যরকম কিভাবে, যেমন স্ট্রিং এর মধ্যে সাপোজ আমার একটা স্ট্রিং আছে, আমি ডাবল কোটেশনের ভিতরে দিচ্ছি 2 3। আপাত দৃষ্টিতে এটাকে ইন্টিজার মনে হলো, এটা ইন্টিজার না, এটা একটা স্ট্রিং। তো স্ট্রিংটাকে যখন আমি ইন্টিজারে কনভার্ট করব তখন আমাকে একটু চিন্তা করতে হবে আস্কি ভ্যালু দিয়ে। মানে আমরা তো জানি যে আমাদের অ্যালফাবেট, তারপর হচ্ছে সংখ্যা থেকে শুরু করে অলমোস্ট এই ডিজিটগুলো সবকিছু আস্কি ভ্যালুতে হিসাব নিকাশ করা হয়। তো আমরা এখানে ওইভাবে হিসাব নিকাশ করব। আমরা আস্কি ভ্যালু ইউজ করে যেটা করব, স্ট্রিং এর সর্বশেষ ডিজিটটা আইডেন্টিফাই করব। কিভাবে করা যায়, লেটস সি। আমার পরবর্তী লাইনে আমি একটা নতুন ভ্যারিয়েবল নিচ্ছি। ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি লাস্ট ডিজিট, এটা ইন্টিজার হবে, ইকুয়াল দিচ্ছি। আমি এখন আমার ভিএস কোডটা একটু বড় করে দেই যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার স্ট্রিং, সরি, অ্যারে ভ্যারিয়েবলটা n, তো অ্যারেটা দিলাম। তো এখন আমি যেটা করব, অ্যারের যে লেন্থ আছে সেখান থেকে 1 বিয়োগ দেব। 1 বিয়োগ দিয়ে সর্বশেষ যেই অংশটা আছে, এখানে আমি যদি সংখ্যার ভাষায় বলি, সর্বশেষ যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে আমি নিব। তো এভাবে আমি লিখতে পারি লেন্থ -1, যেহেতু আমি টোটাল লেন্থ থেকে 1 বিয়োগ দিলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমি লেন্থ থেকে 1 বিয়োগ দিলাম কেন। আমাদেরকে ব্যাপারটা এভাবে চিন্তা করতে হবে। সাপোজ আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তখন সেই অ্যারের প্রথম ইন্ডেক্সটা কিন্তু সেটা অবশ্যই 0 থেকে শুরু হয়। কিন্তু যখন আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি তখন কিন্তু আমরা প্রথম যেই পোর্শনটা সেটাকে আমরা 0 বলি না, 1 থেকে হিসাব করি। সাপোজ আরেকটু ক্লিয়ার করে বললে, এখানে আমার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আমি এ দিয়েছি, বি দিয়েছি, সি দিয়েছি, 3টা পার্ট, মানে অ্যারেটার 3টা স্পেস এরা দখল করেছে 3 জনে। তো অ্যাজ ইউজুয়াল আমি যদি বলি অ্যালফাবেট, এটা হচ্ছে আমার প্রথম অ্যালফাবেট, এটা হচ্ছে দ্বিতীয় অ্যালফাবেট, এটা হচ্ছে তৃতীয় অ্যালফাবেট। কিন্তু অ্যারের ইন্ডেক্সিং এর ভাষায় বললে এ আছে 0 নাম্বার ইন্ডেক্সে, বি আছে 1 নাম্বার ইন্ডেক্সে, সি আছে 2 নাম্বার ইন্ডেক্সে, যেহেতু অ্যারের ইন্ডেক্সিং গুলো শুরু হয় অবশ্যই 0 থেকে। আর আমি যখন লেন্থ কাউন্ট করি তখন লেন্থ কিন্তু আমাকে এটা দেয়, 0 ইন্ডেক্স থেকে শুরু করে দেয় না। আমি যখন কোনো একটা অ্যারের লেন্থ বের করতে যাই তখন সে প্রথম কাউন্টিং শুরু করে 1 থেকে। তার মানে এই অ্যারেটার ক্ষেত্রে আমি যদি লেন্থ জানতে চাই, সে কিন্তু আমাকে আউটপুট দিবে এটা লেন্থ হচ্ছে 3, কারণ সে তার কাউন্টিং শুরু করেছিল 1 থেকে। বাট অ্যারের ইন্ডেক্সিং এর ভাষায় বললে এটা সর্বশেষ ইন্ডেক্স কিন্তু 2, নট 3। কেন? কারণ অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। এখন আমি লেন্থ থেকে যদি সর্বশেষ ইন্ডেক্সটা পেতে চাই তাহলে আমাকে 1 বিয়োগ করতে হচ্ছে। কিভাবে? ব্যাপারটাকে এভাবেই চিন্তা করি, আমি একটু অন্য কালার দেই। এটা হচ্ছে আমার অ্যারের ইন্ডেক্স, আর সাপোজ এটা হচ্ছে আমার লেন্থে আমি যে কাজটা করছি। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় সি এর পজিশনটা বলতে, আমি অন্য কালার দিলে মনে হয় সুবিধা হবে, সাদা কালার দেই। আমাকে যদি প্রশ্ন করা হয় সি এর পজিশন বা সি এর অবস্থানটা বের করো, তাহলে আমি কি বলবো? সি আছে 0 নাম্বার ইন্ডেক্স, আর পজিশনটাকে যদি আমি লেন্থের হিসেবে চিন্তা করি তাহলে আমি বলতে পারি 3 নং পজিশন। আচ্ছা, এখন
লেন্থ আর ইন্ডেক্সিং এর মধ্যে যদি আমি একটা সামঞ্জস্য আনতে চাই, যেমন লেন্থ থেকে আমি যদি ইন্ডেক্স ভ্যালুটা পেতে চাই, তাহলে কি করলে পাবো? 3 - 1 = 2, যেটা হচ্ছে এই যে ইন্ডেক্স। আমি যদি বলি সি এর অবস্থান বের করো, তাহলে আমি বলবো ইন্ডেক্সিং এর ভাষায় 2 নাম্বার ইন্ডেক্সে আছে, পজিশনের ভাষায় 3 নাম্বার পজিশনে আছে, লেন্থের ভাষায়। তো লেন্থ থেকে যদি আমি ইন্ডেক্সে জাম্প করতে চাই বা ইন্ডেক্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, 1 বিয়োগ দিতে হবে। 1 বিয়োগ দিলে আমি সিম্পলি ইন্ডেক্সে জাম্প করে ইন্ডেক্স পেয়ে যাব। তো আমি যেহেতু অ্যারে থেকে আমার এই পুরো অ্যারে থেকে লাস্টের ডিজিটটা আলাদা করব। লাস্টের ডিজিট আলাদা করা বলতে আমি লাস্টের ইন্ডেক্সটা নিয়ে কাজ করব, মানে লাস্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আমি কাজ করব। এই জন্য আমাকে এখানে লেন্থ নিয়ে চললে হবে না, আমাকে লাগবে ইন্ডেক্সের ভ্যালুটা। সো ইন্ডেক্স নিয়ে কাজ করার জন্য আমি এখান থেকে 1 বিয়োগ করছি, যেন আমার লেন্থ যাই থাকুক না কেন আমি ডিরেক্টলি এই ইন্ডেক্সটা পেয়ে যাই, এবং ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে আমি আমার পরবর্তী কাজ করতে পারি। এরপরে তো আমি সিম্পলি ইফ এলস ইউজ করবো, ইফ এলস দিয়ে জোড় না বিজোড়, এইভাবে। আচ্ছা, তো আবার করে চলে যাই। লেন্থ থেকে 1 বিয়োগ করলাম। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি এখান থেকে 48 বিয়োগ করব। কেন? এভাবে এভাবে চিন্তা করি, আমরা এটা একটু এভাবে চিন্তা করি। আমরা আগেই বলেছিলাম যে আমরা যখন অ্যারেটা নিয়ে কাজ করছি, তখন আমি সংখ্যার সবকটা ডিজিট অ্যারের মধ্যে নিয়েছি, বাট আমি যে কাউন্ট করব, যে সাপোজ লাস্ট ডিজিটটার জোড় নাকি বিজোড়, এভাবে ভেঙে ভেঙে আলাদা করতে চাচ্ছি শুধুমাত্র লাস্টের ডিজিটটাকে, তো এই জন্য আমাকে ইন্টিজারে নিয়ে আসতে হবে। এখন অ্যারের মধ্যে তো এই জিনিসগুলো আছে স্ট্রিং হিসেবে, এক একটা ক্যারেক্টার বা পুরোটা একসঙ্গে চিন্তা করলে স্ট্রিং হিসেবে আছে। আচ্ছা, ধরি যে এক একটা ডিজিট এক একটা ক্যারেক্টার হিসেবে আছে। যেমন এই অ্যারের মধ্যে যদি 1 2 3 থাকে, অ্যারের ভিতরে 3 কিন্তু ইন্টিজার হিসেবে নাই, ক্যারেক্টার হিসেবে আছে, যেহেতু আমি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করেছিলাম। তো ডিরেক্টলি ক্যারেক্টারকে তো আমি জাজ করতে পারবো না যে ক্যারেক্টারটা কি জোড় নাকি বিজোড়। আমাকে কি করতে হবে? ক্যারেক্টার ভ্যালুটাকে ইন্টিজার ভ্যালুতে ট্রান্সফর্ম করে নিতে হবে, তারপরেই তো আমি হিসাব করতে পারবো যে সেটা কি জোড় নাকি বিজোড়। ক্যারেক্টার থেকে ইন্টিজারে কিভাবে নেব? বেশ কয়েকটা ওয়ে আছে। সিম্পল একটা ওয়ে হচ্ছে এরকম, যেমন আমি যদি এভাবে বলি 4 এটার ভ্যালু দিলাম আমি 1, বাট এটা কিন্তু ক্যারেক্টার ভ্যালু, এটা ইন্টিজার ভ্যালু না। এই যে আমি একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়েছি ক্যারেক্টার ভ্যালু, তো এই 1 এটা কিন্তু ক্যারেক্টার হিসেবে আছে, ইন্টিজার হিসেবে নাই। বাট এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, সাপোজ আমি অন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার i, তাহলে আমাকে যেটা করতে হবে, এই ক্যারেক্টার ভ্যালু থেকে 0 ক্যারেক্টার 0 বিয়োগ করে দিতে হবে। ক্যারেক্টার 0 বিয়োগ দিলে কি হচ্ছে? এ তো হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার বিয়োগ দিচ্ছি, মানে 1 থেকে 0 বিয়োগ দিলে, আমরা যদি আপাত দৃষ্টিতে কোনো কিছু চিন্তা করি যে কোনো সংখ্যা থেকে যদি আমি ডিরেক্টলি 0 বিয়োগ দিই, তাহলে আসল সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয় না। এখানেও ব্যাপারটা একইভাবে কাজ করছে, এখানেও আসল সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, বাট একটা জিনিস চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? আমার ক্যারেক্টার ডেটাটাকে আমি সিম্পলি ইন্টিজার ডেটায় নিয়ে আসতে পারছি। কিভাবে? ইন্টিজার i = a - 0। এখানে a না লিখে আমি সিম্পলি এভাবেও লিখতে পারি বোঝার সুবিধার্থে, এই ক্যারেক্টার 1 মাইনাস ক্যারেক্টার 0। এখান থেকে আমি ডিরেক্টলি ইন্টিজার 1 পেয়ে যাচ্ছি। আর এই ক্যারেক্টার 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 48। তার মানে আমি এখানে যে ব্যাপারটা লিখলাম, এটাকে আমি এভাবেও লিখতে পারতাম। 1 তো ছিল আমার ক্যারেক্টার ভ্যালু, এখান থেকে আমি সিম্পলি 0 এর আস্কি ভ্যালু 48 যদি মাইনাস করে দেই, তাহলে আমি ডিরেক্টলি এই ক্যারেক্টার 1 থেকে ইন্টিজার 1 পেয়ে যাব। এটা কিন্তু আমার ক্যারেক্টার 1। কিভাবে বুঝলাম ক্যারেক্টার? এই যে এই ইনভার্টেড কমা আছে, সরি ইনভার্টেড কমা বলে ফেলছি, কোটেশন আছে, সিঙ্গেল কোট, আর এখানে কোনো কোটেশন নাই। তার মানে এটা হচ্ছে আমার পিওর ইন্টিজার ভ্যালু, যেটা আমি চাইছি। তো আমি যেহেতু এখানে প্রথমে অ্যারেটার সর্বশেষ ইন্ডেক্সের ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা ছিল ক্যারেক্টারে, এই ডিজিটটা ক্যারেক্টার ভ্যালু হিসেবে ছিল। বাট ক্যারেক্টার ভ্যালুর উপর তো আমি কন্ডিশন খাটিয়ে দেখতে পারবো না যে এই ক্যারেক্টারটা জোড় নাকি বিজোড়, কারণ ক্যারেক্টার তো জোড় বিজোড় হয় না, হতে পারবে এই এক একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু যদি আমি চিন্তা করি এক্ষেত্রে। সো আমি সেই সর্বশেষ
ক্যারেক্টার ডিজিটটাকে, ডিজিট বলা ঠিক হচ্ছে না, মোস্ট প্রবাবলি আমি ক্যারেক্টার বলি, সর্বশেষ ইন্ডেক্সের ক্যারেক্টারকে আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এজন্য আমি এখানে 48 মাইনাস দিয়েছি। 48 মানে হচ্ছে সিম্পলি সিঙ্গেল কোটের ভিতরে 0। কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে তো ওই সংখ্যাটাই থাকে, কোনো চেঞ্জ হয় না, সেম জিনিস। এখানে আমার যেটা হচ্ছে, আমি ক্যারেক্টারটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলেছি। এরপর আমার কাজ একদম সোজা আগের মতো, সিম্পলি আমি জাস্ট কন্ডিশন খাটাবো, জোড় বিজোড়ে নর্মাল কন্ডিশন খাটালে আমার কাজ হয়ে যাবে। বাকি কাজটুকু শেষ করে ফেলি। এখানে আমি সিম্পলি ইফ এলস কন্ডিশন দিব। ইফের মধ্যে বলে দিচ্ছি লাস্ট ডিজিটকে 2 দিয়ে মার্জ করলে যদি 0 হয়, মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সে সিম্পলি প্রিন্ট করে দিবে যে এটা ইভেন, মানে জোড় সংখ্যা। আর যদি তা না হয়, সিম্পলি এলস এর মধ্যে প্রিন্ট করে দিবে অড। দ্যাটস ইট। আর সবশেষে আমি একটা রিটার্ন 0 দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের কোড। আমি এটা একটু ছোট করে পুরোটা দেখার ব্যবস্থা করে দেই। ভয় পাওয়ার কারণে আমি এই পুরো সোর্স কোডের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার কোডটি করা শেষ হয়েছে। এখন সিম্পলি আমি যেটা সাবমিট করে দেখি আমার অ্যান্সারটা কারেক্ট কিনা। যেহেতু আমি এটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেছি, তাই C11 সোর্স কোড। বর্তমানে সম্ভবত সার্ভার মেইনটেন্যান্সের কাজ করছে, যার কারণে এরকম সার্ভার এরর দেখায়। এটা আশা করি তারা এটা সলভ করে ফেলবে। আচ্ছা, আমি ব্যাকে গেলে দেখতে পারবো যে আমার এটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। আচ্ছা, নোটিফিকেশনে অ্যাকসেপ্টেড, আমার সাবমিশন অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। এই যা, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এই প্রবলেমটির আমি যেই কোড দিয়ে সলভ করেছি সেই কোডটিও আমি ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিব। আর দ্যাটস ইট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।